শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পূর্তিতে শিক্ষার্থীদের শহীদী মার্চ, তারুণ্যের পদভারে ফের প্রকম্পিত রাজপথ। সিসি সহ পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ, একদলীয় হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে কারচুপি হয়নি মত হাবিবুল আউয়ালের। সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দেওয়ার অপরাধে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান বিএনপির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের শহীদী মার্চ শুরু হয়েছে। বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয় কর্মসূচি। দুপুর 2টা থেকে সেখানে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া শহীদী মার্চ নীলক্ষেত নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে। দর্শক, শহীদী মার্চের মিছিলের খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, শিক্ষার্থীদের মিছিলটি এখন কোথায় অবস্থান করছে, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে ঠিক শহীদী মার্চ সেটি অতিক্রম করছে বাংলা মোটর। আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সব শীর্ষ নেতা রয়েছেন, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত, তারপরে হচ্ছে আক্তার, এরা কিন্তু সামনের সারিতে অবস্থান করছেন এবং হাজার হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে মূলত চলছে এই শহীদী মার্চ। বিশেষ করে আওয়ামী লীগের পতনের 1 মাস পর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশেষ করে যারা শহীদ হয়েছিলেন সেই সব শহীদদের স্মরণে এই শহীদী মার্চ অনুষ্ঠিত হচ্ছে। এই শহীদী মার্চে অংশগ্রহণ করছে সর্বস্তরের শিক্ষার্থীরা। শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, এই শহীদী মার্চে ছাত্র জনতা, শ্রমিক, দিনমজুর, সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শহীদী মার্চ হয়ে উঠেছে লোকে লোকারণ্য। অর্থাৎ এই মিছিলটি শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। সেটি শাহবাগ হয়ে, সায়েন্স ল্যাব হয়ে, ধানমন্ডি এবং মানিক মিয়া এভিনিউ প্রদক্ষিণ করে ফার্মগেট হয়ে এই মুহূর্তে মূল যেই মিছিলটি সেটি এখন বাংলা মোটরে রয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, যদিও মিছিলের টিএসসি পর্যন্ত পৌঁছে গেছে, মিছিলে মিছিলে মুখর হয়ে উঠেছে পুরো রাজপথ। আপনাকে জানিয়ে রাখতে চাই, বিশেষ করে এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন সেই শিক্ষার্থীদের বাবা মা, তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করছেন। তারা বলছেন যে কোনো মতেই আওয়ামী লীগ যাতে আর কখনো এই দেশের রাজনীতিতে আসতে না পারে, এবং শিক্ষার্থীরা বলছেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যাতে রাজনীতির নামে আর কখনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে তারা সতর্ক থাকবে। শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছে, সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের যেই শীর্ষ নেতারা রয়েছেন তারা। আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি এই শহীদী মার্চে। তো এই ছিল আমার কাছে জেবা। ধন্যবাদ মুহিব। দর্শক, আমরা শহীদী মার্চের আরো কিছু খবর জানার চেষ্টা করব। শহীদী মার্চের কর্মসূচির খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, শহীদী মার্চের ছাত্র জনতার ঢল কেমন দেখছেন? রেমান, আমি জানতে চাচ্ছিলাম শহীদী মার্চে ছাত্র জনতার ঢল কেমন দেখছেন? জেবা, আপনাকে ধন্যবাদ। জেবা, আপনি দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগ সরকারের 1 মাস পতনের 1 মাস উপলক্ষে ছাত্র জনতার শহীদী মার্চ কর্মসূচি চলছে। এই মুহূর্তে আমি বাংলা মোটরে আছি এবং বিপুল সংখ্যক ছাত্র জনতা কিন্তু এই পুরো শহীদী মার্চ কর্মসূচি পালনে সর্বাত্মক সচেষ্ট রয়েছেন। একেবারেই সুশৃঙ্খলভাবে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে, মুখে স্লোগান নিয়ে তারা কিন্তু এই শহীদী মার্চ কর্মসূচি পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে।
এতে কিন্তু স্কুল, কলেজ এবং মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা লক্ষ্য করছি এই শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তারা বিভিন্ন দাবিও করছে। তারা বলছে এই যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, ছাত্র জনতা তারা বিপ্লব বলছে, সেই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের এই শহীদ করার পেছনে যে বা যারা দায়ী, যে গোষ্ঠী দায়ী, তাদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি তারা করছেন। আপনি জানেন গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর 16 জুলাই থেকে 11 আগস্টের মধ্যে প্রায় 650 মানুষকে হত্যা করা হয়েছে, যেটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনারের কার্যালয় UNHCR এর তথ্য। যদিও ছাত্ররা বলছে এর সংখ্যা আরো অনেক বেশি এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশাপাশি সারা বাংলাদেশে সেই জুলাইয়ের আন্দোলনে, জুলাই বিপ্লবের আন্দোলনে বিপুল সংখ্যক ছাত্র জনতা আহত হয়েছেন। তারা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে যে শহীদ মার্চ কর্মসূচি পালন হচ্ছে, সেই কর্মসূচি থেকে কিন্তু বলা হচ্ছে বাংলাদেশ হবে একটি সাম্যের দেশ, বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী দেশ, বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। যে সমস্ত পরিবার এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া আসলে সম্ভব নয় বলছেন সমন্বয়করা। তারা সহানুভূতির সঙ্গে বলছেন যে বাংলাদেশ নির্মিত হচ্ছে, যে বাংলাদেশ নির্মিত হবে, সেই বাংলাদেশ হবে সব শ্রেণী পেশার মানুষের, সেই বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। পদত্যাগ করেছেন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার। দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পদত্যাগ করা অন্য 4 নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করতে মনস্থির করার কথা জানান তিনি। বলেন, রাষ্ট্রপতির কাছে উপস্থাপনের জন্য নির্বাচন কমিশনের সচিবের কাছে আজই পদত্যাগপত্র দেবেন। এরপর সিইসি পদত্যাগপত্র সই করে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের হাতে তুলে দেন। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি সিইসি। 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায়-দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও পেশিশক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দেওয়ার অপরাধে রকিব হুদা ও আউয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। কেবল পদত্যাগ নয়, বর্তমান কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের দাবি বিএনপি নেতাদের। জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদা 2 অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যা বিশ্বের নজিরবিহীন। হত্যার হুকুমদাতা শেখ হাসিনা সহ জড়িতদের দ্রুত বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না। আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। এরাই বর্তমান সরকারকে বিতর্কিত করার নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাব। এতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গঠিত ঐক্যে যারা ফাটল তৈরির চেষ্টা করবে তারা পতিত স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত হবে। এইরকম দুঃসহ যন্ত্রণার মধ্যে সাংবাদিক
ঢাকা সেনানিবাসে শিক্ষা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় ঢাকা সেনানিবাসে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানান তিনি। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধের শহীদ সেনাদের। এর আগে প্রধান উপদেষ্টা শিক্ষা অনির্বাণে এসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান তাকে স্বাগত জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা শিক্ষা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেন। প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে আসলে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা ডক্টর ইউনূসের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে রাজশাহীতে। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ 178 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 260 জনকে আসামি করা হয়েছে। স্বামী হত্যার বিচার চেয়ে পুঠিয়া থানায় মামলাটি করেছেন মাসুফা নামে এক নারী। মামলায় বলা হয় 2015 সালের 5 জানুয়ারি রাজশাহী বানেশ্বর বাজারে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে 20 দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা ও গুলি ছুড়লে বিএনপির সমর্থক মজির উদ্দিন নিহত হয়। তখন পুঠিয়া থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। নিহত মজির উদ্দিনের ছেলে মাসুদ রানা জানান, বর্তমান সরকারের অধীনে ন্যায় বিচার পাওয়ার আশায় মামলাটি করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। বানের পানি সরলেও দুর্গতদের জন্য নতুন সংকট হয়ে দেখা দিয়েছে ভাঙা ঘরবাড়ির সংস্কার। বন্যায় সর্বস্ব হারানো অনেকেই মাথার ঠাঁই নিজের ঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। পুনর্বাসনে তাদের দ্রুত সহায়তা প্রয়োজন। এছাড়াও অনেকের দোকানপাট, মুরগির খামার সহ ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে পুঁজির সংকটে আছেন। এদিকে ফেনীর সোনাগাজীতে বন্যার্তদের পুনর্বাসনে ঘর নির্মাণে কয়েকটি পরিবারকে সহায়তা করেছে বাংলা ভিশন পরিবার। জহুরুল হক জনির তোলা ছবিতে ফেনীর সোনাগাজী ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। কয়েকদিন আগেও ফেনীর সোনাগাজীর প্রত্যন্ত এলাকা নবাবপুরের বাড়িঘর ছিল পানির নিচে। এখন পানি নেমেছে, ঘরে ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। কিন্তু ভয়ঙ্কর বন্যা সর্বশান্ত করেছে তাদের। শুধু স্বজন, ক্ষেতের ফসল, গবাদি পশু নয়, বন্যায় হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই, বসত বাড়িও। ঘরের ভিতরে দুরানিও না দেখেন না, হানি চাই না, অন কাঁচরা আবার আমরা এটা দোতলাতে আছি। ঘরে একা সবকিছু আমরা বাঁচাইতাম হারি না বাবু। আমরাও তো বাঁচতাম, আমরা হানিয়ে রকম আমরা বাসি বেশি গেছি, দোয়ার মধ্যে ব্যাগ লই গেছি, বাসি বেশি গেছি, সব ভাঙি গেছে, কিছু নেই। কাঁচা ঘর তো অর্ধেক চুলাই হয়ে গেছে, বই বই করে কাম করে গিয়েছে, বদলাবিতাম টিঙা হিসেবে নেই। ঘর থেকে কারণ তো কিছু নাই, বাতাতে বাতও খাইতে পারি না পর্যন্ত, চাইলেও নাই ঘরেতে। বুঝছেন, আর ঘর তো কেমনি ঠিক করবো আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ সহযোগিতা করলে আল্লাহর তরফ থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। মেজো বাচ্চারও জ্বর, কাশি এগুলা, এখন আমরা ওষুধপত্র কিনে খাওয়াইতে পারতেছি না, আমরা অনেক দুঃখী আছি। অনেক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় হাত বাড়িয়েছে পুরো দেশের মানুষ। তাই ক্ষতি সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে স্থানীয়দের। জীবনযুদ্ধের এমন ক্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন পরিবার। প্রত্যেক ফ্যামিলিতে যেন পৌঁছায় ওইভাবে মানে এখান থেকে তালিকা দিয়ে পাঠাই দিছি, বাড়িতে সবাই পাইছে। আর বাংলা ভিশনকে স্পেশাল ধন্যবাদ আসছে। আর শুকনো খাবার তো আমরা আগে থেকে পাইছি, এখন ধরেন যে চাল ডাল এগুলোর প্রয়োজন ছিল। এখন যেগুলো আপনারা নিয়ে আসছেন, চাল ডাল, পেঁয়াজ, আলু, এগুলো এখন দরকার ছিল, যেটা আপনারা দিচ্ছেন আর কি। ধন্যবাদ জানাই আমরা স্বেচ্ছাসেবক এই পক্ষ থেকে বাংলা ভিশনকে। কিছু ঘর বাড়ির যে নষ্ট হয়েছে, কিছু ঘর বাড়ির সংস্কারের জন্য বাংলা ভিশন খোঁজখবর নিয়ে এখানে বিশেষ কিছু অনুদান দেওয়ার জন্য এলাকাবাসী উপকৃত হয়েছে। আমাদের আসলে এই মুহূর্তে পুনর্বাসন দরকার। অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেকে আবার দেখা যাচ্ছে অনেক লং টাইম ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষরা বলছেন, সঠিকভাবে পুনর্বাসনের সহায়তা পেলেই খুব দ্রুত আবার ঘুরে দাঁড়াবেন তারা। বন্যার পানি নেমে যাওয়ার পর প্রত্যন্ত এলাকাগুলোতে নতুন করে নানা ধরনের সংকট তৈরি হয়েছে। তীব্র খাবার দাবারের সংকট যেমন রয়েছে, তেমনি যাদের বাড়িঘর ভেঙে গেছে তারা মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়েছেন। এ কারণে বন্যা দুর্গতদের আশা, যারা সহায়তা করতে চান তারা পুনর্বাসনের ব্যবস্থা করবেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ফেনী,
সোনাগাজী, নবাবপুর। অসম্পূর্ণ উদ্বোধনের 9 মাস পর পরীক্ষামূলক যানবাহন চলাচল শুরু হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সরকারের অনুমতি পেলে পুরোদমে যানবাহন চলাচলের জন্য প্রস্তুত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 14টি র্যাম্পের কাজ শেষ না হওয়ায় এক্সপ্রেসওয়ের সুবিধা মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। সাফর ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। পরীক্ষামূলক যানবাহন চলাচল শুরু হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সরকারের অনুমতি পেলে 1 মাসের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি অসম্পূর্ণ অবস্থায় চালু হতে পারে। 2023 সালের 14 নভেম্বর এটি উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসম্পূর্ণ অবস্থায় উদ্বোধন করায় দীর্ঘ 9 মাসেও যানবাহন চলাচল করতে পারেনি। 16টি র্যাম্পের মধ্যে এখনও নির্মাণ বাকি 14টির। এই অবস্থায় এটি চালুর জন্য পরীক্ষামূলক যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে সিডিএ। এরই মধ্যে টোল নির্ধারণ করা হয়েছে। ছোট গাড়ি বাবদ 150 টাকা আর বড় গাড়ি 580 টাকা। মোটরসাইকেল ছাড়া চলাচল করতে পারবে অন্য সব যানবাহন। লালখান বাজার থেকে বিমানবন্দর যেতে আগে যেখানে 1.5 ঘন্টা সময় লাগত তা এখন অতিক্রম করা যাবে আধ ঘন্টায়। আশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। সিডিএর প্রধান প্রকৌশলী জানান, র্যাম্পের জন্য জমি অধিগ্রহণে টাকা না পাওয়ায় তার নির্মাণে দেরি হচ্ছে। টোলের পারমিশনটা পেলেই মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু সহসায় হয়তো আগামী কিছুদিনের মধ্যে আমরা পাবো, পেলে আমরা কিন্তু টোল দিয়ে গাড়ি চলাচল শুরু হবে। মানে আমাদের টার্গেটটা হচ্ছে আগামী 1 বছরের মধ্যে আমরা যদি ল্যান্ডের টাকাটা পাই, আগামী 1 বছরের মধ্যে এই র্যাম্পের কাজগুলো শেষ করে আমরা টোটাল পরিপূর্ণভাবে আমরা এলিভেটেড এক্সপ্রেস চালু করে দিতে পারবো। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ সমীক্ষা অভিজ্ঞদের মতামত ছাড়া তৈরি এই প্রকল্পের কাজ চলে প্রশ্নবিদ্ধভাবে। রাজনৈতিক বিবেচনায় একাধিক র্যাম্প যুক্ত হওয়ায় এটি আর এক্সপ্রেসওয়ে থাকছে না। যখন যে ধরনের দাবি উঠেছে তারপর নির্ধারণ করে করে অনেকগুলি র্যাম্প যুক্ত করা হয়েছে। একদিকে এক্সপ্রেসওয়ে, আরেকদিকে 16টা র্যাম্প। তাহলে কি এক্সপ্রেসওয়ে থাকবে? দিস ইজ নট এক্সপ্রেসওয়ে অ্যাট অল। এখন যে ট্রায়াল রান, এটাও এক ধরনের প্রদর্শনবাদী এবং নতুন সরকারকে কারো কারো কর্মতৎপরতা দেখানোর একটা কৌশল বলে আমি এটাকে মনে করি। চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছে সিডিএ। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যয় অনুযায়ী তেমন ফল বয়ে আনবে না বলে শঙ্কা বিশেষজ্ঞদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ফ্যাসিবাদীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। দুপুরে লক্ষ্মীপুর বোর্ড স্কুলের সামনে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহিন যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে সিলেটে। সকালে এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। মানিকগঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবীদের পক্ষ থেকে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বিএনপি। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ও ফেনী 1 এর সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 15তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে। সকালে দিনটি উপলক্ষে মরহুমের স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে কোরআন খতম ও কবরের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন মরহুমের পুত্র বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম নাসির রহমান। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের 53তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে নড়াইলে। সকালে সদর উপজেলায় শোক র্যালি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সহ জেলা বিএনপির নেতারা। ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে ময়মনসিংহে। সকালে শম্ভুগঞ্জে মসজিদ সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মন্দিরে বনজ ও ফলদ গাছের চারা রোপণ করেন শিক্ষার্থীরা। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে মত বিনিময় সভা হয়েছে বাগেরহাটে। দুপুরে শহরের সার্কিট হাউসে এতে উপস্থিত ছিলেন বরিশাল ক্যান্টনমেন্টের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা হয়েছে গাইবান্ধায়। দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে কবিতা উৎসব ও কবিদের সংবর্ধনা দেওয়া হয়েছে জয়পুরহাটে।
দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এতে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। খাগড়াছড়িতে পৌর প্রশাসকের সাথে মত বিনিময় সভা হয়েছে সাংবাদিকদের। দুপুরে এতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। দায়িত্ব নেয় গণসংবর্ধনা দেওয়া হয়েছে সাভারের ভাকুরতা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনকে। বিএনপি নেতা ও বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পূর্তিতে শিক্ষার্থীদের শহীদি মার্চ, তারুণ্যের পদভারে ফের প্রকম্পিত রাজপথ। সিইসি সহ পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ, একদলীয় হওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে কারচুপি হয়নি, মত হাবিবুল আউয়ালের। সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান বিএনপির। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।